নমস্কার, আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। আপনারা দেখছেন নিউজ টুডে। রাজ্যপাল সিবি আনন্দ বোসের বিরুদ্ধে বৃহস্পতিবার সন্ধ্যায় হেয়ার স্ট্রিট থানায় যান অভিযোগ করেনি। সেখানে পৌঁছন লালবাজারের উচ্চ পদস্থ কর্তারাও। গিয়েছিলেন কলকাতা পুলিশের ডিসি ইন্দিরা মুখোপাধ্যায়। রাজ্যপালের বিরুদ্ধে যে মহিলা শ্লীলতাহানির অভিযোগ তুলেছেন, মোবাইলে তার কথা বলার একটি ভিডিও প্রকাশ্যে এসেছে বৃহস্পতিবার রাতে। যদিও সেই ভিডিও সত্যতা যাচাই করেনি হাই নিউজ। ওই ভিডিওয় মহিলাকে মোবাইলে বলতে শোনা গিয়েছে, স্যার, আজ আমি প্রতিবাদ যদি না করি তাহলে ভবিষ্যতে অন্য কোনো মেয়ের সঙ্গেও এই ধরনের ঘটনা ঘটবে। শ্লীলতাহানির অভিযোগ নিয়ে ইতিমধ্যেই বিবৃতি দিয়েছেন রাজ্যপাল। তিনি এক্স হ্যান্ডেলে পোস্টে করে লিখেছেন, সত্যের জয় হবেই। যদি আমার বদনাম করে কেউ ভোটে ফায়দা তুলতে চান, ঈশ্বর তাদের মঙ্গল করুন, কিন্তু তারা বাংলার দুর্নীতি এবং হিংসার বিরুদ্ধে আমার লড়াই থামাতে পারবে না। ব্যবহারে আশা করি বুঝতে পেরেছেন আপনি। তারপরে তাহলে আজকে কেন করলেন আমার সাথে এটা? তারপর হ্যাঁ স্যার, ওটা হ্যাঁ ওই পিবিএক্স এ ওই মহিলা ফোন করে বলতো, যখন আমি তখন ভাবতাম হয়তো ইচ্ছে করে ওনাকে মানে একটা বদনাম করার জন্য করছে, কিন্তু এখন মনে হচ্ছে সেগুলো ভুল কিচ্ছু না। এবং স্যার ওই কাদম্বরী ফোন করতো বলে সেটা নিয়েও একদিন এসে আমাকে মানে ওই রাজপুত স্যার ওএসডি যিনি, তিনি বলছেন যে মানে উনি কি বলেন কি, ওনাকে কোনোভাবে কোনো এন্টারটেইন করা যাবে না, এবং উনি যে ফোন করে আমাদেরকে বিরক্ত করেন, ওনার এগেইনস্টে আমরা যেন গভর্নরকে লেটার দিই। যদিও আমার সময় ফোনটা কোনোদিন আসেনি, বাকি যাদের সময় এসেছে আমি তাদের মুখ থেকে শুনেছি যে ওই মহিলার ফোন। স্যার আমি হোয়াটসঅ্যাপ আর নর্মাল কল সব জায়গা থেকে ব্লক করে রেখেছিলাম। হ্যাঁ, আমি একটা দুটো যে নাম্বার গুলো পেয়েছিলাম ব্লক করে রেখেছিলাম। অ্যাকচুয়ালি স্যার এটার সাথে আমি তো মানে স্যার আজকে আমি যদি না প্রতিবাদ করি, দুদিন পর আবার একটা মেয়ের সাথে এই জিনিস করবেন। আর আমি কন্ট্রাকচুয়াল স্টাফ বলে আমি চাকরি হারানোর ভয় কতদিন মুখ বন্ধ করে থাকবো? রাজ্যপাল বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনেছেন রাজভবনের এক অস্থায়ী কর্মী। আর এই ঘটনার পর রাজভবনের কর্মীদের উদ্দেশ্যে বার্তা রেখেছেন রাজ্যপাল। রাজভবনে রাজনৈতিক দলের কার্যকলাপ চলছে। অশুভ উদ্দেশ্যে এক ব্যক্তিকে রাজভবনে ঢোকানো হয়েছে। রাজ্যপাল সিবি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ নিয়ে শোরগোলের পরিস্থিতিতে বিবৃতিতে এমনই বার্তা দেওয়া হলো রাজভবনের তরফে। Dear members of the Raj Bhavan staff, I welcome all the generous allegations and the frequent innuendos passed on me by some political forces. I understand, my friends, there is more in the offing. But one thing is clear. None of the absurd dramas is going to deter me from my determined efforts to expose corruption and curb violence. Character assassination is the last resort of a failing malevolence. Those who engineer these filthy narratives are totally moribund character. Now, I have information, this is very important. Now I have information, my very dear friends, that a more sinister plot has been hatched in the Raj Bhavan. We know the characters chosen for this. Beware. I will not be surprised if I am blamed for the Bengal famine of 1943 or the infamous great Calcutta killings of 1946. That is the nature of the political forces working in the state. Please take it from me. I don't come to Bengal to relax for rest and recuperation. I didn't come to Bengal to walk on the level ground. I know Bengal is an uphill task. I am scaling the mountain. People's love drive me and motivate me. I am not surprised. I was briefed about what I can expect in Bengal from certain political parties. রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য আর প্রবেশ করতে পারবেন না রাজভবনে। ভোট চলাকালীন রাজভবনে পুলিশ প্রবেশের ক্ষেত্রেও জারি হয়েছে নিষেধাজ্ঞা।
বৃহস্পতিবার রাতে রাজভবনের তরফে এমনই বিবৃতি জারি করা হয়েছে। কলকাতা, দার্জিলিং এবং ব্যারাকপুরের রাজভবনে তিনি ঢুকতে পারবেন না। চন্দ্রিমা ভট্টাচার্য কোনো অনুষ্ঠানে থাকলে সেখানেও যাবেন না রাজ্যপাল। চন্দ্রিমার বিরুদ্ধে আইন অনুযায়ী কি পদক্ষেপ করা যায় তা জানতে দেশের অ্যাটর্নি জেনারেলের কাছে পরামর্শ চেয়েছেন রাজ্যপাল। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজভবনের এক অস্থায়ী মহিলা কর্মচারীর অভিযোগকে কেন্দ্র করে তোলপাড়। আর তার অভিযোগ, দুবার রাজ্যপাল তার শ্লীলতাহানি করেছেন। এই ঘটনার তীব্র নিন্দা করেছেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। চন্দ্রিমার এই মন্তব্যের পরেই রাজভবন থেকে তার বিরুদ্ধে কড়া বিবৃতি জারি করা হয়েছে। রাজভবনের তরফে জানানো হয়েছে, রাজ্যপালের সম্মানহানি এবং তার বিরুদ্ধে অসাংবিধানিক বিবৃতি দেওয়ার জন্য মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে নিষিদ্ধ করা হচ্ছে। মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্যপাল প্রসঙ্গে ঠিক কি বলেছিলেন শোনাবো। কি ঘটনা ঘটছে, তাও বাংলার মাটিতে, যে মাটি সাংস্কৃতিকভাবে, ঐতিহাসিকভাবে ঐতিহ্যশালী, সেই মাটিতে ঘটছে। সোনিয়া গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী বড়রা এবং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে কে সঙ্গে নিয়ে শুক্রবার দুপুরে রায়বরেলি জেলা শাসকের দফতরে গিয়ে মনোনয়ন জমা দিলেন রাহুল গান্ধী। তার মনোনয়ন উপলক্ষে রায়বরেলিতে হাজির ছিলেন প্রিয়াঙ্কার স্বামী রবার্ট বড়রাও। শুক্রবার সকালে কংগ্রেসের তরফে ঘোষণা করা হয়, আমেঠির প্রাক্তন সাংসদ রাহুল এবার লড়বেন লাগোয়া লোকসভা আসন রায়বরেলিতে। জানি ইতিমধ্যেই তাকে রাজনৈতিকভাবে নিশানা করেছে বিজেপি। তাদের দাবি, রাহুল আমেঠিতে লড়লে 2019 সালের মতোই স্মৃতি ইরানির কাছে পরাজয় অনিবার্য ছিল। সেটা বুঝতে পেরেই উত্তরপ্রদেশের গান্ধী পরিবারের একমাত্র অবশিষ্ট দুর্গ রায়বরেলিতে আশ্রয় নিয়েছেন তিনি। রাহুলের নাম ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই দুর্গাপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রাক্তন কংগ্রেস সভাপতির পলায়নী মানসিকতা নিয়ে কটাক্ষ করেছেন। মোদী দাবি করেছেন, তিনি আগেই বলেছিলেন হারের ভয়ে নতুন আসন খুঁজছেন রাহুল। मैंने तो पहले ही कहा था कि इनकी बड़ी ने मैंने पार्लियामेंट में कहा था, तब तो चुनाव को 2 महीने की 3 महीने की देर थी। मैंने कहा था इनकी सबसे बड़ी नेता चुनाव लड़ने की हिम्मत नहीं करेगी, वो डर के मारे भाग जाएगी। और वो भाग करके राजस्थान गई और राजस्थान से राज्यसभा में आई, और हुआ भी यही। मैंने पहले ही बता दिया था कि शाहजादे वायनाड में हारने वाले हैं, और हार के डर से जैसे ही वायनाड में मतदान समाप्त होगा, वो दूसरी सीट खोजने लग जाएंगे। और अब दूसरी सीट पर भी उनके सारे चेले चपाटे कह रहे थे अमेठी आएंगे, अमेठी आएंगे, लेकिन अमेठी से भी इतना डर गए, इतने डर गए, वहां से भागकर अब रायबरेली में खोज रहे हैं रास्ता। ये लोग घूम घूम कर सबको कहते हैं डरो मत। मैं भी आज उन्हें कहता हूं, और बड़े जी भर के कहता हूं, अरे डरो मत, भागो मत। और आज मैं एक और बात कहूंगा, कांग्रेस इस बार पहले से भी कम सीटों पर सिमटने जा रही है। वो पहले से कम सीटें लड़ रहे हैं, तो अपने आप भी कम जाना थल है। अब देश भी समझ रहा है ये लोग चुनाव जीतने के लिए चुनाव नहीं लड़ रहे हैं, ये सिर्फ और सिर्फ देश को बांटने के लिए चुनाव के मैदान का उपयोग कर रहे हैं। भाई और बहनों, इंडी गठबंधन सिर्फ एक वोट बैंक के लिए समर्पित है, जबकि हम
सबका साथ सबका विकास के मंत्र पर काम करने वाले लोग हैं। রাহুল গান্ধীর পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে কটাক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়ের। তার মন্তব্য বর্ধমানের সভা থেকে তার মন্তব্য রাহুল গান্ধী রায়বরেলিতে দাঁড়িয়েছে বেশ করেছে, তুমিও একসময় দুটো সিটে দাঁড়িয়েছো। পাঁচ পাখির চোখ, একটা সিপিএম একটা কংগ্রেস, কিন্তু আমি ভেবে পেলাম না উনি আজকে বাংলায় মিটিং করে বলছেন রাহুল গান্ধী কেন আমেথিতে দাঁড়াতে গেল, রায়বেরেলিতে দাঁড়াতে গেল। বেশ করেছে, দাঁড়িয়েছে, তার অধিকার আছে, সে দাঁড়িয়েছে। তোমার কি বা তুমিও তো একসময় দুটো সিটে দাঁড়িয়েছো, তোমার পার্টির অনেক লোক দাঁড়িয়েছে। বর্ধমানে সভা, একদিকে প্রধানমন্ত্রী, অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী, দুজনেরই টার্গেট এসএসসি চাকরিহারারা। একদিকে প্রধানমন্ত্রী যখন চাকরি হারানো প্রসঙ্গে তৃণমূলকে বিঁধলেন, তেমনই তৃণমূলও এই ঘটনার দায় ঠেলে দিলেন বিজেপির দিকে। বর্ধমানের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য, 26,000 চাকরি খেয়েছেন প্রধানমন্ত্রী। मैंने पश्चिम बंगाल के हमारे बीजेपी के अध्यक्ष से कहा है कि हम पार्टी के तौर पर ये जो शिक्षक भर्ती में जिनकी नौकरी गई है उसमें नेक ईमानदार लोग हैं, हम उनकी मदद कैसे कर सकते हैं। मैंने बंगाल बीजेपी से कहा है कि प्रदेश स्तर पर एक लीगल सेल और एक सोशल मीडिया प्लेटफॉर्म बनाया जाए। इससे उन लाभार्थियों को मदद होगी जो डॉक्यूमेंट्स सही होने के बाद भी इस घोटाले के शिकार हुए हैं। बीजेपी ऐसे अभ्यर्थियों को कानूनी सहायता भी देगी और उन्हें न्याय दिलाने के लिए पूरी ताकत से काम करेगी। आज की इलेक्शने ভোট পাওয়া দরকার, তাই এতদিন বাদে 8 দিন হবার পরে আমরা কোর্টে কেস লড়ছি। স্টেট গভর্নমেন্ট অলরেডি কোর্টে উকিল দিয়েছে, এডুকেশন ডিপার্টমেন্টও দিয়েছে, ছাত্রছাত্রীরাও লড়ছে। আমরা শিক্ষক শিক্ষিকাদের চাকরি খেতে দেব না, জীবন দিয়েও লড়াই করব। আমি প্রথম দিন থেকে আপনাদের বলেছি। কোথায় ছিলেন মোদি বাবু? 26,000 চাকরি তো আপনি খেয়েছেন, মানে আপনার দল খেয়েছে। আপনার দল পার্টি ছিল, সিপিএম কে টাকা দিয়ে দাঁড় করিয়েছে আপনার দল। সিপিএম আর বিজেপি একসাথে দাঁড়িয়ে টিচারদের চাকরি খেয়েছে, লজ্জা করে না? থোতা মুখ ভোতা হয়ে যাবে। আপনার কোনো প্রয়োজন নেই শিক্ষক শিক্ষিকাদের। এরা হচ্ছে কিরকম জানেন? সাপেও চুমু খায়, ব্যাঙেও চুমু খায়। সুবিচার চেয়ে ফের পথে নামল চাকরিহারারা। চাকরিহারা শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের এসএসসি ভবন অভিযান। যোগ্য চাকরি প্রার্থীদের চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে করুণাময়ীতে জমায়েত করে চাকরিহারারা। তারপর করুণাময়ী থেকে প্রায় কয়েক হাজার আন্দোলনকারী এসএসসি ভবনের উদ্দেশ্যে রওনা দিলে পুলিশ ব্যারিকেড করে আটকানোর চেষ্টা করে তাদের। সেখানেই পুলিশের সঙ্গে চাকরি হারানো প্রার্থীদের বাদে ধস্তাধস্তি। পুলিশের বাধা অতিক্রম করে ব্যারিকেড ভেঙে আন্দোলনকারীরা এসএসসি ভবনে এসে পৌঁছয়। সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে যে ফেক যারা রয়েছে তাদের খালি ওএমআর। আজকে আমি দেখাচ্ছি আমার ওএমআর। ভারত উন্নত হলে বাংলা তার বাইরে থাকবে না। ধান উৎপাদনে বর্ধমানের রমরমা চাই। শিল্পনগরী হিসেবে গোটা বিশ্বে নামছড়া দুর্গাপুর মহিলাদের রোজগার বাড়াতে চাই। বর্ধমান দুর্গাপুর লোকসভার বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের সমর্থনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সভা থেকে আরো কি বললেন শোনাবো। मैं जानता हूं कि भारत विकसित होगा तो उसका लाभ हमारे देश के प्रत्येक नागरिक को होने वाला है, आपको होने वाला है। भारत विकसित होगा तो हर भारतीय की आय बढ़ेगी,
और जब हर भारतीय की आय बढ़ेगी तो मेरे बंगाल के लोगों की भी आय बढ़ेगी, मेरे दुर्गापुर के लोगों की आय बढ़ेगी। हमारे दिलीप जी इतनी मेहनत कर रहे हैं, यहां तो वर्धमान में और ज्यादा बढ़ेगी। मैं चाहता हूं धान के कटोरे के रूप में वर्धमान की फिर से जय जयकार हो। मैं चाहता हूं इंडस्ट्रियल सिटी के रूप में दुर्गापुर की पहचान देश में ही नहीं दुनिया में सशक्त हो। साथियों, बीते 10 साल में महिला स्वयं सहायता समूहों से 10 करोड़ महिलाएं जुड़ी हैं। मोदी ने इन्हें लाखों करोड़ रुपए की मदद दी है। आज ये स्वयं सहायता समूह अपना व्यापार कारोबार फैला रहे हैं। मोदी ने इन समूहों की 3 करोड़ बहनों को लखपति दीदी बनाने की गारंटी दी है। मोदी गांव देहात की अपनी बहनों को ड्रोन पायलट बनाने में भी जुटा है। इतना कुछ मैं क्यों कर रहा हूं? ताकि मेरी बहनों बेटियों आर्थिक रूप से और सक्षम बने, उनकी आमदनी बढ़े। लेकिन साथियों, ये टीएमसी, ये लेफ्ट और ये कांग्रेस वाले कर क्या रहे हैं? ये दिन रात क्या कर रहे हैं? मोदी का सिर लाठी मारकर फोड़ देंगे। ये कहते हैं मोदी को गोली मार दो। लेकिन मैं भी डरने वालों में से नहीं हूं। और ये नामदार लोग समझ लें, कामदार कभी डरते नहीं हैं। ये नामदार लोग समझ लें, गरीब ने कभी डर करके जिंदगी जी नहीं है। और मैं गरीबी से निकला हूं तो डरना तो मेरी डिक्शनरी में ही नहीं है। और हम गरीब लोग जीत के बड़े पक्के होते हैं। एक बार ठान लिया मतलब ठान लिया। मैंने भी ठान लिया है, जितनी नफरत मुझसे करोगे, जितनी गालियां मुझे दोगे, मैं उससे ज्यादा देशवासियों की सेवा करूंगा। কিছুদিন আগেই দলে নিজের পদ হারিয়েছিলেন তিনি। এবার তার শূন্য পদে বসানো হোক আইপ্যাকের বর্তমান প্রধান পরামর্শদাতা প্রতীক জৈনকে। দলের কাছে এমনই আর্জি জানিয়েছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। বুধবার শাস্তি ঘোষণার পরেও কুণাল দলের একাংশের বিরুদ্ধে তোপ দাগা জারি রেখেছেন। নাম না করেও প্রকাশ্যে দলে তারকা নেতা মন্ত্রীদের বিধছেন। এবার তিনি মুখ খুললেন আইপ্যাক এবং প্রতীককে নিয়ে। তার দাবি তৃণমূল দল চালাচ্ছে ভোট কুশলী প্রতীক এবং তার সহকর্মীরা, এবং তার জন্য তাদের দলের পদ এবং প্রতীকও প্রাপ্য। শুক্রবার সকাল সকাল এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে কুণাল এই কথা জানিয়েছেন এবং এই পোস্টের মাধ্যমে নিজেকে অপদার্থ এবং দল বিরোধী বলেও অভিহিত করেছেন কুণাল ঘোষ। বৃহস্পতিবার হাওড়ার বাঁকড়ায় ৩ নম্বর পঞ্চায়েতে গুলি চলার সেই ঘটনায় ৩ তৃণমূল কর্মীকে সাসপেন্ড করল দল। তারা হলেন শেখ সাজিদ, ভোলা চক্রবর্তী এবং আজাহার লস্কর। এদের মধ্যে ভোলা চক্রবর্তী বাঁকড়া ৩ নম্বর পঞ্চায়েতের অঞ্চল সভাপতি ছিলেন, সহসভাপতি ছিলেন আজহার। অন্যদিকে তৃণমূল থেকে সাসপেন্ড হওয়া ভোলাকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার এই তথ্য জানান হাওড়া সদরের তৃণমূল সভাপতি তথা ডোমজুরের বিধায়ক কল্যাণ ঘোষ। উল্লেখ্য, পঞ্চায়েত অফিসে গুলি চালানোর ঘটনায় মূল অভিযুক্ত তৃণমূল নেতা শেখ সাজিদ কল্যাণের ঘনিষ্ঠ বলে অভিযোগ ওঠে। বিধায়ক অবশ্য সেই কথা অস্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, আমার সঙ্গে কোনো সম্পর্ক নেই, পারিবারিক ঝামেলা কেন্দ্র করে ওই ঘটনা ঘটেছে। পুলিশ তদন্ত করছে, কেউ যদি দোষী প্রমাণিত হয় তার শাস্তি দেওয়া হবে।
দাবদাহের মাঝে 5 মিনিটের ঝড় লণ্ডভণ্ড হয়ে গেল দক্ষিণ 24 পরগনার মথুরাপুর 1 এবং 2 নম্বর ব্লকের বহু বাড়িঘর। ঝড়ের দাপটে কার্যত সর্বশান্ত শতাধিক পরিবার, বহু মানুষ বাড়ি ছেড়ে নিরাপদ জায়গায় আশ্রয় নিয়েছেন। শুক্রবার সকাল হতেই ক্ষতিগ্রস্তদের কাছে পৌঁছে গেলেন রায়দিঘির বিধায়ক অলোক জলদাতা। তিনি সাময়িকভাবে ত্রিপল এবং কিছু ত্রাণ দিয়ে ক্ষতিগ্রস্তদের সাহায্য করেছেন। তবে পরিস্থিতি যা, তাতে এরপর কি হবে তা নিয়ে দুশ্চিন্তায় পরিবারগুলি। সরকারি সাহায্যের আর্জি জানিয়েছেন তারা। বিভৎস পরিস্থিতি গতকাল সামান্য কয়েক মিনিটের ঝড়ে যে ধরনের এখানে ক্ষতি হয়েছে আমার নন্দকুমারপুর অঞ্চলের মোহাম্মদনগরে এই মুহূর্তে এখানে আমরা দাঁড়িয়ে আছি। এখানে পশ্চিমপাড়ায় এখানে আপনারা দেখছেন, আমাদের সঙ্গে সঙ্গে তো আপনারা আছেন, সকাল থেকে আমরা আসছি। বেশ অনেকগুলো ঘর একদম পুরো ভেঙে, মাটি ঘর পুরো ভেঙে মাটির সঙ্গে মিশে গেছে। কোনো কোনো হয়তো সরকারি ঘর পেয়েছিল, তার অ্যাডজাস্টার দেওয়া ছিল, পুরো চালু হয়ে গেছে। কোথাও আপনারা দেখলেন দুঃখজনক ঘটনা যে গোয়াল ঘর চাপা পড়ে যে আলটিমেটলি একটা গরু, একটা ছাগল একজনের এবং আর দুজনের দুটো ছাগলও মারা গেছে, গরু ইঞ্জুরি হয়েছে। এবং সবথেকে বড় কথা, অনেক গাছপালা একদম ভেঙে সর্বনাশ হয়ে গেছে। এখন এই মুহূর্তে এমসিসি লাগু আছে। এবারে অবশ্যই আমি বিধায়ক হিসেবে যেটা কর্তব্য, আমার সঙ্গে যেমন জেলা পরিষদ সদস্য থেকে আরম্ভ করে লোকাল উপপ্রধান। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ নির্ভীক নিরপেক্ষ।